কিভাবে সম্ভব? তোদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আজকে আপনাদের যে ঘটনা শোনাবো সেই ঘটনার আগে আমরা ফিলিপিন্স নিয়ে কিছু কথা বলতে চাই। এই ফিলিপিন্সে বেশ কিছু হন্টেড প্লেস রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বিখ্যাত একটি হোটেল, এবং এটি ফিলিপিন্সের বলা হয় যে সবচেয়ে বিখ্যাত হন্টেড জায়গাগুলোর একটি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদের দ্বারা ব্যবহৃত হতো এবং এখানে অনেক অত্যাচার আর মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি রাস্তা রয়েছে যার নাম হচ্ছে হোয়াইট লেডি, এবং এখানে একটি নারীকে বলা হয়ে থাকে যে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল। এরপর থেকে তার আত্মা নাকি এখানে ঘোরে। এছাড়াও একটি আইল্যান্ড রয়েছে এবং এখানেও ঐতিহাসিক যুদ্ধস্থল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সেনা নিহত হয়েছিল। এছাড়াও এখানে রয়েছে একটি মিলিটারি হাসপাতাল, ছিল একটা সময় আমেরিকান মিলিটারি হাসপাতাল, এখন সেটা পরিত্যক্ত, এবং এখানে অনেক আহত এবং মৃত সেনা ছিল, এবং এই স্থানটি একটি হন্টেড হসপিটাল নামে পরিচিত। এছাড়াও এখানে আরো বেশ কিছু জায়গা রয়েছে, এবং এখানে একটা সাদা রঙের বাড়ি রয়েছে, পুরনো সাদা রঙের বাড়ি, যেটি হন্টেড বাড়ি নামে পরিচিত। ধারণা করা হয় এখানে অনেক আত্মহত্যা এবং হত্যার ঘটনা ঘটেছে। তো মোটামুটি এই ছিল আমার ফিলিপিন্স নিয়ে ছোট্ট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার। এবারে যাব মূল ঘটনায়। আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি আসলে এই ফিলিপিন্সকে নিয়ে, এবং পাঠিয়েছেন মেহেদি হাসান। আমরা তার ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছেন ঘটনা। ভূত.com এর নিয়মিত শ্রোতা তিনি, এবং লিখছেন দুবাই থেকে। আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার ফিলিপিনের সহকর্মী আর্মিন সিলভাদোরের স্ত্রী ক্যাথরিন সিলভাদোরের কাছ থেকে। ওনার বয়স 40-এর কাছাকাছি হবে। ক্যাথরিন আপু দুবাইয়ে থাকেন। তিনি দুবাই ডিউটি ফ্রিতে জব করেন। দুজন দুই জায়গায় জব করার কারণে প্রয়োজনের তাগিদে আলাদা থাকলেও সুযোগ পেলে কখনো আর্মিন ছুটে যান তার স্ত্রীর সাথে দেখা করতে, আবার কখনো আপু ছুটি পেলে আমাদের এখানে চলে আসেন। আমরা তখন বেশ গল্পগুজব করি, ভাবি বেশ মিশুক একজন মানুষ, গল্প করতে পছন্দ করেন। যাই হোক, কিছুদিন আগে এক সন্ধ্যায় আপু আমাদের এখানে এসেছেন তার স্বামীর সাথে দেখা করতে। আমাদের ডিউটি তখন শেষ। আমরা বেশ আড্ডা জমালাম। কথায় কথায় আমি ক্যাথরিন আপুকে বললাম আমার একটা শখ আছে, সেটা হচ্ছে ভূতের গল্প শোনা। তারপর সেগুলো সংগ্রহ করে আমাদের দেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে লিখে পাঠানো। তখন আপু বললেন, তুমি ফিলিপিনের জনপ্রিয় কিছু হরর মুভি দেখতে পারো। আমি বললাম, ওখানে সম্পূর্ণ রিয়েল স্টোরি প্রচার করা হয়। তখন উনি বললেন, আমার সাথে ওরকম কিছু হয়নি। আমি বললাম, আপনার জানা ঘটনা হলেও কিন্তু চলবে। তখন আপু একটা ঘটনা বলতে রাজি হলেন, তবে এই ঘটনাটা বলার আগে উনি আমাকে অনুরোধ করেন যেন এই ঘটনার স্থান এবং যার সাথে ঘটেছে তার নাম যেন প্রকাশ না করা হয়। আমি সেই শর্তে রাজি হয়ে যাই। তো ঘটনাটি ঘটেছিল ক্যাথরিন আপুর আপন বড় ভাইয়ের সাথে। এটা 2000 সাল বা তার আশেপাশের একটা ঘটনা। ক্যাথরিন আপুর বাবার বাড়ি যে গ্রামে, ওই গ্রামে রয়েছে বিশাল একটা খ্রিস্টান কবরস্থান। ওই অঞ্চলের সব খ্রিস্টানদের মৃতদেহ ওখানেই সমাধিত করা হয়। ক্যাথরিন আপুর বড় ভাই পেশায় একজন কাপড়ের দোকানদার। স্থানীয় বাজারে তার একটা দোকান রয়েছে। দোকানটা উনি নিজে চালান। তাছাড়া দোকানে কেনাকাটা করতে বেশ রাত হয়ে যায়। ভাইয়া রাতে বাড়ি ফেরেন যখন, তখন ফেরার পথে ওই কবরস্থানটা তার পড়ে। আর রাতে দোকান বন্ধ করে ওনাকে একা একাই বাড়ি ফিরতে হয়। বাড়ি ফেরার সময় ওই কবরস্থানটা চোখে পড়ে তার। সেখান দিয়ে ফেরার সময় উনি একটা নিয়ম মেনে চলেন।
এই নিয়মটা ওনার বাড়ির অন্যান্য সদস্যরাও মেনে চলেন। সেটা হচ্ছে এই কবরস্থানের পাশ দিয়ে চলার সময়ে ওনারা যদি মোটর সাইকেল বা বাইসাইকেলে চলাফেরা করেন তবে কবরস্থানের কাছাকাছি এসে সাইকেল থেকে বা মোটর সাইকেল থেকে নেমে পড়েন এবং এই অঞ্চলটি তারা হেঁটে পার হন। এই সাইকেল বা মোটর সাইকেল থেকে নেমে পড়ার দুটো কারণ আছে বলে আমাকে জানান আপু। প্রথমত, ওই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদেরকে সম্মান জানানো, আর দ্বিতীয় কারণ হচ্ছে তাদের বিশ্বাস ওই জায়গায় অনেক আত্মা ও জিন চলাফেরা করে। এখন বাইক অথবা সাইকেল চালিয়ে গেলে ওইসব জিনদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর সেজন্য এখান দিয়ে যাওয়ার সময় এই বিশেষ সতর্কতা। এই কবরস্থান ও ভাইয়ার বাড়ি ফেরার রাস্তা সম্পর্কে একটু বলে রাখা প্রয়োজন। বাজার থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর এই 1 কিলোমিটারের প্রায় 300 মিটার হচ্ছে এই কবরস্থানের এরিয়া। কবরস্থানের সামনে, অর্থাৎ যে দিকটায় গেট রয়েছে ওটার সামনে দিয়ে একটা রাস্তা আছে আর পেছনে একটা রাস্তা। ওনাদের বাড়ি ফেরার রাস্তাটা হচ্ছে কবরস্থানের পেছনের দিকে। এই রাস্তাটা সামনের রাস্তার তুলনায় বেশ সরু আর অন্ধকার। সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, একেবারে ভুতুড়ে পরিবেশ। ঝড় বৃষ্টির রাতে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার মূল ঘটনা শুরু করা যাক, বলছেন ক্যাথরিন আপু। প্রতিদিনের মতো সেদিন রাতে আমার ভাইয়া দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেদিন একটু বেশি রাত হয়ে যায় দোকান বন্ধ করতে, কেননা ওই সময়টাতে একটা উৎসব চলছিল, যার ফলে দোকানে অনেক ভিড় ছিল। সময়টা শীতকাল। ভাইয়া যখন বাড়ির পথে রওনা হয়েছেন তখন বেশ কিছুটা পথ আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এমনিতেই শীত, তার উপরে বৃষ্টি খুব বিরক্তিকর। তখন উনি দ্রুত সাইকেল চালিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ভাইয়া যে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন ওই গাছ থেকে কবরস্থানের দূরত্ব সর্বোচ্চ 20 হাত। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমার ভাইয়া বেশ সাহসী একজন মানুষ হলেও সেদিন ওই পরিস্থিতিতে পড়ে কিছুটা ভয় পেয়ে যান। এমনিতে গভীর রাত, তাছাড়া রাতে এদিকে কেউ আসে না, সেই সাথে বৃষ্টি আর মেঘের গর্জন সহ বজ্রপাত। ভাইয়া দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার প্রহর যেন কেউ মায়াজালে বেঁধে ফেলেছে। অবিরাম বৃষ্টি যখন পুরো জায়গাটাকে ঝাপসা করে তুলেছিল তখন তার মনে হতাশার এক ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রতিটি বজ্রপাত ছিল এক ব্যক্তিগত আক্রমণ, তার পাঁজরের ওপর তার নিজের হৃদয়ের উন্মত্ত ঢোলের প্রতিধ্বনি। বজ্রপাতের মাঝের নীরবতা সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর, অব্যক্ত, অদৃশ্য এবং এই শীতল নিশ্চয়তায় ভরপুর যে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে গভীরভাবে একা। প্রতিটি বজ্রপাত যেন হৃদয়ের এক একটি আর্তনাদ। জায়গাটা কিছু সময়ের জন্য আলোকিত হলেও হৃদয়ে নেই কোনো প্রশান্তি। সেই আলোতে অসহায়ের মতো শুধু চেয়ে চেয়ে প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখছেন ভাইয়া। সে সাথে ভয়টা বাড়তে থাকছে। সে অনুভব করে সে আর একা নয়, তার চারপাশ জুড়ে রয়েছে অদৃশ্য অসংখ্য অশুভ চোখ। সহসা পায়ের নিচে পানি জমতে শুরু করেছে। ভাইয়া ভাবছেন, না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, ভিজে গেলেও আমাকে বাড়ি ফিরতে হবে। এই নির্জন জায়গায় থাকাটা মোটেও নিরাপদ না আমার জন্য। ঠিক এমন সময় ভাইয়ার নজর পড়ে কবরস্থানের দিকে। তিনি দেখতে পান আসলেই তিনি একা নন। তার থেকে একটু দূরে কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষের মতো অবয়ব। ভাইয়ার মনে প্রশ্ন জাগে, এই শীত আর বৃষ্টির রাতে কবরস্থানের পেছনে কে আসবে? ভাইয়ার ধ্যান ও সম্পূর্ণ দৃষ্টি তখন ওই অবয়বটির দিকে। কি করছে লোকটা ওখানে? ভাইয়া লক্ষ্য করে ওই লোকটা একটা কবরের উপরে বসে কিছু করছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি দেরি লাগলো না। করছেটা কি? 2 সেকেন্ডের চকচকে আলোয় ভাইয়া দেখলেন লোকটা ওখানে বসে হাত দিয়ে কবর খুঁড়ছে। এরকম একটা পরিবেশ, একটা লোক এসে কবর খুঁড়ছে, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ভাইয়া মনে মনে ভাবছেন এই লোকটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ক্রিমিনাল, কেননা উনি জানতেন অনেক সময় বড় বড় ক্রিমিনালরা এরকম কবরস্থানে এসে তাদের অস্ত্র বা অন্য কিছু জমা রাখে। অথবা এই লোকটা চোর, সে হয়তো মানুষের কঙ্কালের লোভে এই কাজ করছে। এসব ভাবতে ভাবতে ভাইয়া দেখতে পান ওই লোকটা পুরো কবরটা খুঁড়ে ফেলেছে। তারপর সে কবরের ভেতরে নেমে কফিন থেকে লাশটা তুলে নিল। ভাইয়া তখন ধরেই নিয়েছেন এই ব্যাটা
একটা চোর এর লাশ চুরি করে নিয়ে যাবে। ভাইয়া তখন প্রচন্ড রাগে নিজের জিভ কামড়াতে থাকেন। আশেপাশে লাঠি বা ডালপালা ওইরকম কিছু খুঁজতে থাকেন। সৌভাগ্যবশত একটি লম্বা ও শক্ত ডাল পেয়ে যান তিনি। উদ্দেশ্য ওই বেটা চোরকে মেরে হাতটি ভেঙে দেবেন, কারণ সেই কাজটা যে করছে এটা শুধু একটা অপরাধ নয়, এটা মহা অপরাধ। কাল বিলম্ব না করে লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যান ভাইয়া। তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ভাইয়ার রাগের কারণে তার কাছে বৃষ্টিকে আর বৃষ্টি বলে মনে হচ্ছে না। শরীরের রক্ত তখন রাগের তীব্রতায় টকবক করে ফুটছে। ভাইয়া প্রচন্ড রাগ নিয়ে এগোতে থাকেন লোকটার দিকে। লোকটার কাছাকাছি যাওয়া মাত্র লোকটা বুঝতে পারে যে কেউ তাকে দেখে ফেলেছে এবং তার দিকে আসছে। ঠিক তখন ওই মন্দ লোকটা পেছনের দিকে ঘুরে তাকায়। তাকানোর সাথে সাথে ভাইয়া যে দৃশ্য দেখতে পায় সেটা কেউ কখনো দেখতে চাইবে না। ভাইয়া দেখেন ওই লোকটার সারা শরীরের গঠন পোশাক মানুষের মতো হলেও মুখটা একটা হিংস্র প্রাণীর মতো। সেটা দেখতে ভয়ঙ্কর আর বিভৎস। ভাইয়া দেখেন তার মুখটা ঝলসানো। মূলত ওই ভয়ঙ্কর জিনিসটা যে লাশটা কবর ঘুরে বের করছে সেটা সে খেতে চাইছে। সে কোনো ক্রিমিনাল বা চোর নয়, সে একটা মুর্দাখোর খবিস জিন। এগুলো দেখার পর ভাইয়া আর নিজেকে শান্ত রাখতে পারলেন না। ও কি ভয়ানক বিভৎস দৃশ্য! প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে পেছনে ফিরে ভাইয়া দৌড়াতে শুরু করেন। বৃষ্টির কারণে অনেক জায়গায় কাদা পানি জমেছিল। সেখান দিয়ে দৌড়ানোর সময় বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়ে গেলেও বারবার উঠে আবারও দৌড়াতে শুরু করেন। যা কিছু হোক, প্রাণ বাঁচানোর আশায় তিনি পাগলের মতো ছুটে চলেছেন বাড়ির দিকে। তিনি কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে আর চিৎকার করতে করতে এক সময় বাড়ি পৌঁছাতে সক্ষম হন। ওদিকে তার এমন চিৎকার শুনে বাড়ির লোকজন সব বাইরে চলে আসে আর তাকে এমন অবস্থায় দেখে বেশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। সেখানে আমিও ছিলাম। আমি দেখলাম ভাইয়া ভয়ে কাঁপছে এবং কথা বলতে পারছে না। সে শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর শ্বাস টেনে টেনে বলছে, ফেলবে আমাকে, কে ফেলবে আমাকে। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার, কে খাবে তোমাকে? যাই হোক, ভাইয়া একটু স্বাভাবিক হলে পুরো ঘটনাটা খুলে বলে। ভাইয়ার মুখে সবকিছু শুনে আর দেরি না করে বাড়ির অন্যান্য পুরুষ সদস্য ও কিছু প্রতিবেশী মিলে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে কবরস্থানের দিকে। তারপর তারা ওখানে গেলেও ওই রকম কিছু আর দেখতে পায়নি। ওই কবর থেকে লাশ তুলে ফেলা হয়েছে এটা বোঝা যাচ্ছিল, আর লাশের কিছু অংশ নাকি তখনও কবরের পাশে ছড়ানো ছিটানো ছিল। এরপর কি হয়েছিল সেটা ক্যাথরিন আপু আমাকে বলেননি, এতটুকুই বলেছেন সেদিন ওনার ভাইয়া যা দেখেছিলেন সেটা আসলে মুর্দাখোর জিন, আমাদের ভাষায় যেটাকে আমরা খবিস জিন বলি। ওরা নাকি সুযোগ পেলে এভাবে কবর থেকে লাশ তুলে খেয়ে ফেলে। লাশ খাওয়া শেষ হলে তারা সুন্দর করে কবরটা আবার আগের মতো করে মাটি চাপা দিয়ে দেয়, যাতে কবরের ভেতরে লাশ আছে কিনা পরবর্তীতে সেটা বোঝার কোনো উপায় থাকে না। তবে ক্যাথরিন আপুর ভাইয়া ওই ভয়ঙ্কর মুর্দাখোর খবিস জিন দেখে ফেলার কারণে হয়তো ওই জিনটা সম্পূর্ণ লাশ খেতে পারেনি, তাই তাকে কিছু অংশ ফেলে কবরটাকে ওভাবে রেখেই চলে যেতে হয়েছিল। একটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসছে, কবরস্থান তো পবিত্র জায়গা, ওইরকম একটা জায়গায় কোনো জিন যে লাশ তুলে খাবে? হেই, লাশ খাওয়াটা কি কোনো সাধারণ বিষয়? উত্তর হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে এটা হওয়া সম্ভব। এছাড়া এই ব্যাপারে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। যাই হোক, এই ঘটনা ছোট হলেও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা?
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর তলে থাকেন, তবুও জানতে চাইলাম আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি ভূত.কমের একজন অনেক বড় ফ্যান। একসময় ভূত FM শুনতাম, আর এখন ভূত.কম। ভূত.কমের প্রতিটি এপিসোড লাইভ শোনার চেষ্টা করি, কিন্তু যেগুলো মিস হয়ে যায় সেগুলো পরবর্তীতে ডাউনলোড করে শুনি। অনেকদিন ধরেই কিছু ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আজ সব কিছুকে উপেক্ষা করে লিখতে বসলাম। আমাদের পাশের গ্রামের আমার দূর সম্পর্কের চাচা ও দাদার সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ভৌতিক ঘটনা, যেটা আমি আমার দাদির মুখ থেকে শুনেছি, সেটাই শেয়ার করবো আজকে। জানি না ঘটনাটি ভয়ের কিনা, কিন্তু ঘটনাটি শোনার সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আশা করি ভালো লাগবে। এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি সর্বোচ্চ রকমের অলৌকিকতার পূর্ণতা যেন পায়, সেজন্য আমাকেই পড়তে বলেছেন। এবং তারপরে তিনি তার পরিচয় দিয়েছেন, মোহাম্মদ AJ সোহেল, সাতক্ষীরা জেলা থেকে তিনি বলছেন, তার মানে খুলনা এলাকায়। এবং এই দিকের ঘটনাগুলো খুবই অন্যরকম হয়। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটেছিল আমাদের পাশের গ্রামে। ধরে নিচ্ছি তার নাম শ্রীপুর। সঙ্গত কারণে এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তাদের নামের পরিবর্তে আমি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি যেহেতু দুইজনের সাথে ঘটেছিল, তাই একজনের নাম দিলাম আকবর, অন্যজনের নাম দিলাম করিম। আকবর যিনি আমার দুঃসম্পর্কের দাদা, আর করিম আমার দুঃসম্পর্কের চাচা। আর আকবর ও করিম সম্পর্কে চাচা ভাতিজা। পেশায় তারা দুজনেই দিনমজুর। আকবর দাদা ও করিম চাচার দুজনেরই 2টি করে পুত্র সন্তান আছে। প্রিয় লিসনার্স, এটা কেন বললাম সেটা ঘটনার শেষে জানতে পারবেন। আজ প্রথম একটি লোমহর্ষক সত্যি ঘটনা লিখতে বসলাম। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যেহেতু আমার দাদির মুখে শোনা, তাই তার ভাষাতেই বলবো। তখন সালটা 1975 বা 76 হবে। তখন জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ ছিল। যাতায়াত ব্যবস্থাও গ্রামের রাস্তাঘাট ছিল কাঁচা মাটির। রাস্তাগুলো পায়ে চলার জন্য যথোপযুক্ত ছিল না। যদিও 2-1টা গরুর গাড়ি চলতো, তাও দিনের আলো শেষ হওয়ার আগেই গাড়োয়ান তার কাজকর্ম সেরে বাড়ি ফিরে যেত। দিনের বেলা সোনালি সূর্যের আলো এই গ্রামটা ঝলমল করলেও রাতের বেলা তা ঢেকে যেত নিকষ কালো আঁধারে। এবং এই আঁধার দেখে যে কারো মনেই ভয়ের সঞ্চার হবে। আর রাতের আঁধারে আলোর উৎস বলতে হ্যারিকেন, মোমবাতি অথবা ল্যাম্প অথবা কুপিবাতি ছিল। আর বিকল্প হিসেবে ছিল পূর্ণিমার চাঁদের মায়াবী আলো, যা রাতের গ্রামীণ পরিবেশটাকে ভয়ঙ্কর সুন্দর রূপে রূপান্তরিত করত। কিন্তু প্রতিটা পূর্ণিমার রাতে যতটা সুন্দর ছিল, তার বিপরীতে ছিল ততটাই ভয়ঙ্কর। আকবর ভাই ও করিমের বাসা ছিল এক উঠোনের 2 বাড়ি। তারা খুব ধার্মিক ব্যক্তি ছিলেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন। বলে রাখা ভালো, এদের মধ্যে আকবর ভাই ছিলেন আমাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আর তখন মসজিদ বলতে 4-5 গ্রাম পর পর একটি করে, যা নির্মিত ছিল বাঁশের চটার বেড়া ও খড়ের ছাউনি দিয়ে। প্রতিদিন আকবর ভাই ও করিম একসাথে নামাজ আদায় করতে যেত। তাদের বাসা থেকে মসজিদে পৌঁছতে পায়ে হেঁটে 15 মিনিটের মতো সময় লাগতো। বাসা থেকে বের হয়ে প্রায় মিনিট 4 পশ্চিমে হাঁটলেই মাটির চওড়া রাস্তা। রাস্তা থেকে উত্তরে 10 বা 11 মিনিট হাঁটলে মসজিদ। রাস্তাগুলো তখনও কাদা মাটির। তাদের বাসার রাস্তা ও মাটির বড় রাস্তার সংযোগস্থলে যে মোড়টি আছে তার নাম তেঁতুলতলার মোড়। মোড়ের দক্ষিণে আছে প্রায় 40-45 বছরের পুরনো একটি সুবিশাল তেঁতুল গাছ ও কয়েক বছর আগে জন্মানো একটি শেওড়া গাছ, যার ডালপালাগুলো রাস্তাকে ছেয়ে রেখেছে। এর উত্তর ও পশ্চিমে ছিল বিল, যেখানে বর্ষার মৌসুমে গ্রামের লোক ধান চাষ করত। আর এই সেই ভয়ার্ত জায়গা যেখানে এই ঘটনাটি ঘটে। এই মোড়কে কেন্দ্র করে ছোট বড় অনেক ভয়ের ঘটনাই ঘটে চলেছিল প্রতিনিয়ত। সন্ধ্যার পরে লোকজন সেখানে খুব একটা যেত না, কারণ সন্ধ্যা নামলেই অলৌকিকতার হাট বসত সেখানে।
যেহেতু আমাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার ওইটাই ছিল মেন রাস্তা, বিকল্প আরও একটি শর্টকাট রাস্তাও ছিল, কিন্তু সেখানে রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও কেউ ভয়ে পা মারাতো না। তাই বাধ্য হয়ে সবাইকে মেন রাস্তায় ব্যবহার করতে হতো। যদি কেউ কোনো কাজে পাশের গ্রাম বা গ্রামের বাইরে যেত, তাহলে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসার চেষ্টা করত। আর যদি কারো বাসায় ফিরতে দেরি হতো বা সন্ধ্যা পার হয়ে যেত, তাহলে তার সাথে কিছু না কিছু এই প্যারানর্মাল ঘটনা ঘটতো। যেমন ঘূর্ণিঝড়ের মতো বাতাসে খড় কুটো, গাছের শুকনো পাতা ইত্যাদি গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে মানুষের পেছন পেছন আসতো, অথবা অস্বাভাবিক রকমের বড় শেয়াল সাদৃশ্য প্রাণী মানুষকে তাড়া করত। আর যদি কেউ বেশি রাত করে ফেলতো, তাহলে মাথা কাটা ঘোড়া দেখতে পেত। আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে মুন্ডু কাটা ঘোড়া বলা হয়, কিন্তু সেটা তেঁতুলতলার মোড়ের একটি নির্দিষ্ট জায়গায় আসতো। সেই জায়গাটুকু পার হয়ে গেলে আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যেত, যেন সেখানে কিছুই ঘটেনি। তাই সন্ধ্যার পরে বা রাতে ওই মোড় দিয়ে খুব একটা বেশি লোক যাতায়াত করতো না। আর নিত্য প্রয়োজনীয় কাজে যারা ঘরের বাইরে যেত, তারা সন্ধ্যার আগে অথবা এশার নামাজ শেষ করে একসাথে কয়েকজন মিলে ঘরে ফিরত। কেউ কখনো সেখানে একা যাওয়ার সাহস করতো না। যেহেতু আকবর ভাই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তাই তাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে মসজিদে যেতে হতো। যেহেতু ফজরের আজান নিজেই দিতেন, তাই যাওয়ার সময় প্রতিদিন করিমকে সাথে নিয়ে দুজন একসাথে বাসার সামনে পুকুর থেকে অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতেন। প্রতিদিনই তারা কিছু না কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যেমন তারা যখন হেঁটে যেতেন, তখন মনে হতো তাদের পেছন পেছন কেউ তাদের অনুসরণ করছে, অথবা পেছন থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে। আবার মাঝে মাঝে কিছু অজানা প্রাণীর আর্তনাদ তাদের কানে ভেসে আসতো। তবুও কখনো তারা মসজিদে যাওয়া বন্ধ করেননি। একদিন রাত প্রায় 4:30, তখনও আকাশের এক পাশে এক ফালি চাঁদ তার শেষ মৃদু আলোক রশ্মিকে সংকীর্ণ করে ভোরের আলোতে মুখ লুকাতে যাচ্ছে। যেহেতু চাঁদের আলোয় তখনও রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছিল, তাই তারা কেউ হ্যারিকেন সাথে না নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে যখনই তারা তেঁতুলতলার মোড়ে পৌঁছান, ঠিক তখনই একটি মৃদু শীতল হাওয়া রাস্তার মোড়ের দক্ষিণে তেঁতুল গাছ যেদিকে রয়েছে সেদিক থেকে ও শেওড়া গাছটি ভেদ করে শনশন শব্দে তাদের দুজনের শরীর স্পর্শ করে দক্ষিণ দিক থেকে উত্তরের বিলের দিকে প্রবাহিত হয়ে গেল। সেই সাথে বিশাল তেঁতুল গাছ ও শেওড়া গাছটি যেন এক অজানা অনুভূতিতে নড়ে উঠল। আর সেই সাথে আকবর ভাই ও করিম ভাইয়ের শরীরেও এক অজানা অনুভূতির শিহরণ জাগল। যেহেতু তারা সেখানকার ঘটনা সম্পর্কে জানতো, তাই তারা বিষয়টি আমলে না নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে কোনো রকমে কোনো সমস্যা ছাড়াই মসজিদে পৌঁছে যায় এবং নামাজ শেষ করে ভোরের আলো ফুটলে প্রতিদিনের মতো বাসায় ফিরে আসে। সেদিন সারাদিন কাটার পর রাতে তারা অক্লান্ত পরিশ্রম করা শরীরটাকে বিছানায় এলিয়ে বালিশে মাথা রেখে প্রশান্তির ঘুমের রাজ্যে হারিয়ে যায় এবং সমস্যা শুরু হয় তখনই। তারা দুজনেই স্বপ্ন দেখে একটি কালো অবয়ব তাদের স্বপ্নে এসে বিছানার পাশে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য করে বলছে, খুব সাহসী, তোদের সাহস দেখে ভালো লেগেছে, তাই তোদেরকে কিছু দিতে চাই, বিনিময়ে তোরাও আমাকে কিছু দিবি। কিরে, দিবি তো? যদি স্বেচ্ছায় দিস তো ভালো, না হলে আমি তোদের থেকে যে কোনো ভাবে তা ছিনিয়ে নেব। এই বলে কালো অবয়বটি অট্ট হাসি হাসতে থাকে। আর ঠিক তখনই তাদের ঘুম ভেঙে যায়। তো তারা দুজনেই সেটাকে দুঃস্বপ্ন বলে কাটিয়ে দেয়, কিন্তু তারা দুজন একই স্বপ্ন যে দেখেছে সেটা তখনও একে অপরকে জানায়নি। আকবর ভাই মনে করেছে সে একা দেখেছে, করিম ভাই দেখেনি, আর করিম ভাই একইভাবে একই রকম ভেবেছে এবং প্রতিনিয়ত তারা একই স্বপ্ন দেখতে শুরু করলো। করিম ভাই আকবর ভাইকে একদিন বলল, চাচা, আমি না বিগত 3-4 দিন যাবৎ একই দুঃস্বপ্ন দেখে যাচ্ছি। একটা কালো অবয়ব ঘুমের মধ্যে এসে বলে সে আমাকে কিছু দিতে চায়, বিনিময়ে সেও আমার কাছে কিছু চায়। তখন আকবর ভাই ও করিম ভাই দুজনেই অবাক হয়ে গেল, কারণ দুজনেই একই স্বপ্ন দেখছে এটা তারা প্রথমবারের মতো বুঝতে পারল। তারা বিষয়টা নিয়ে একটু ভাবে এবং সেই দিন আসরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের সাথে বিষয়টি শেয়ার করে। ইমাম সাহেব জানান, মাগরিবের পরে তিনি এই বিষয়ে কথা বলবেন। যথারীতি মাগরিবের নামাজ শেষ করে ইমাম সাহেব
তাদের সাথে বসেন এবং আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে ইমাম সাহেব বলতে লাগলেন, দেখেন আকবর ভাই, আপনারা যেহেতু ধার্মিক ব্যক্তি তাই আশা করি সহজেই বুঝবেন। বিষয়টা আমার কাছেও মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না। যেহেতু সে কিছু দিতে চাইছে, আবার বিনিময়ে কিছু নিতেও চাইছে, তাই আমার এই যৎ সামান্য জ্ঞান বলছে বিষয়টি বেশ অস্বাভাবিক। আজ সন্ধ্যা নেমে গেছে, পারলে কাল সকালে একবার মৌলভী স্যারের সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে কথা বলেন। আপাতত আজকের রাতটা আপনারা পানি পড়া দিচ্ছি সেটা খেয়ে কাটিয়ে দেন। আর কিছু আমল শিখিয়ে দিচ্ছি এবং সবসময় পবিত্রতা রক্ষা করবেন। এই বলে ইমাম সাহেব তার কাজে চলে যান। বলে রাখা ভালো, মৌলভী স্যার ঝাড়ফুঁক করেন। আমাদের প্রায় 20-25টা গ্রামের প্যারানর্মাল রোগীর চিকিৎসক তিনি। একাধারে তিনি আমাদের গ্রামের স্বনামধন্য স্কুলের ইসলাম শিক্ষকও। ঘটনায় আসি, এদিকে আকবর ভাই ও করিম চাচার বাসা থেকে মৌলভী স্যারের বাসার দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। অন্যদিকে সন্ধ্যার পশ্চিম আকাশের অস্ত যাওয়া সূর্যের শেষ লালিমাটুকুও তখন আস্তে আস্তে কালো অন্ধকার গ্রাস করে নিচ্ছে। আর এই ঘুটঘুটে অন্ধকার রাতে মাটির রাস্তা ধরে কোনো যানবাহন ছাড়া এতটা রাস্তা যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আকবর ভাই করিম ভাইকে উদ্দেশ্য করে বলল, করিম, আজকে তো রাত হয়ে গেছে, তাই কাল সকালে উঠে আমরা স্কুলে গিয়ে না হয় স্যারের সাথে দেখা করব। করিমও এই কথায় সম্মতি জানায় এবং তারপর আকবর ভাই ও করিম গ্রামের বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এশার নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন রাতে বাসায় গিয়ে আকবর ভাই ও করিম ইমাম সাহেবের দেয়া পানি পড়া খায় এবং তার শিখিয়ে দেয়া আমল করে এবং সেদিন রাতে তাদের কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে তারা স্কুলের মৌলভী স্যারের সাথে দেখা করেন এবং তাদের সমস্যার কথা মৌলভী স্যারকে বিস্তারিতভাবে তারা জানান। জোহরের নামাজ শেষ করে সবাই চলে গেলে মৌলভী হুজুর আকবর ভাই ও করিমকে নিয়ে বসেন এবং বলতে থাকেন, দেখো আকবর, তোমাদের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা কোনোভাবেই কাকতালীয় বা স্বাভাবিক কোনো ঘটনা নয়। তোমার স্কুল থেকে চলে আসার পর ক্লাসের ফাঁকে স্কুলের নামাজের কক্ষে গিয়ে আমি আমার অনুগত জিনকে হাজির করি এবং তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চাইলে আমার পালিত জিন আমাকে জানায় একটা বদ জিন অনেক দিন ধরেই তোমাদের পেছনে ঘুরছে। কিন্তু তোমরা যেহেতু নিয়মিত নামাজ আদায় করছো, বিভিন্ন আমল করছো, সেজন্যই তোমাদের কাছে আসতে পারছে না। যাই হোক, ওই দিন রাতে কোনো কারণবশত তোমাদের হয়তো কাপড় চোপড় কোনো কিছু নাপাক ছিল, সেই কারণে সে কাছে আসতে সক্ষম হয়েছে এবং প্রতিনিয়ত সে তোমাদের স্বপ্নে এসে দেখা দিতে চাইছে। সে চাইছে তোমাদের ক্ষতি করতে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে আছে, সেই কারণে এখন পর্যন্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি। আর বাকি থাকলো দেওয়া নেয়ার ব্যাপারটা, তাই তো? যেহেতু সেই জিন কি দিতে চায় এবং বিনিময়ে কি নিতে চায় সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি, তাই সঠিক করে এই বিষয়ে কোনো কিছু বলাই সম্ভব নয়। যাই হোক, আমি তাবিজ দিয়ে দিচ্ছি এবং এটা সবসময় সঙ্গে রাখবে। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যদি কখনো ভূমিকম্প হয় অথবা তোমরা কোনো ব্রিজ বা সাঁকো পার হও, তাহলে এই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। যদি কখনো এমন পরিস্থিতির শিকার হয়ে যাও তাহলে তাবিজ খুলবে না। আমার কাছ থেকে নতুন তাবিজ নিয়ে তারপর পুরনোটা খুলে ফেলো। এই বলে মৌলভী হুজুর তাদের দুজনকে তাবিজ দিয়ে নিজের হাতিয়া নিয়ে চলে যান। হাতিয়া বলতে হুজুরে খুশি করে যা দেয়া হয় তাই। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা এখানে শেষ? হয়তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। একটি পরিবার অভিভাবকহীন হতো না, দুইটি অবুঝ শিশু তার বাবাকে হারাতো না, একজন মা তার সন্তানকে হারাতেন না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন পুকুরে গোসল করার সময় করিমের হাতে থাকা তাবিজটির সুতা ছিঁড়ে যায়। তখন সে তাবিজটা বাসায় রেখে সন্ধ্যায় বাজার থেকে ঘুমসি কিনে এনে তাবিজটি আবারও বাঁধবে বলে ঠিক করে। কিন্তু বিভিন্ন কাজের ভেতরে সে ঘুমসির সুতা কিনতে ভুলে যায় এবং তাবিজটাও নিতে ভুলে যায়। বিপত্তিটা ঘটে সেদিন রাতেই। হঠাৎ একটা দুঃস্বপ্ন সে রাতে আবার আকবর ও করিম ভাইয়ের ঘুম ভাঙায়। আকবর ভাই দেখে যে স্বপ্নে সেই কালো অবয়বটি এসে তাকে বলছে, মনে আছে আমার কথা? তুই আমাকে 2টা ঝুনি নারকেল দিবি, বিনিময়ে একটা সোনার নৌকা নিবি। কালো অবয়বটি আরো বলে, মোড়ের তেঁতুল গাছের নিচে
নিচে মাটি খুঁড়লেই সোনার নৌকা পাবি, বিনিময়ে আমাকে 2টা নারকেল দিবি। এই বলে সে হাসতে হাসতে মিলিয়ে যায়। আকবর ভাইয়ের ঘুম ভেঙে যায়। হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগে, তাবিজ থাকা সত্ত্বেও কেন আবার এমন হলো? তখন তিনি সময় আন্দাজ করে দেখলেন আনুমানিক 4টা বা 4:30 হবে। যেহেতু প্রতিদিন ভোরে উঠতে হয়, তাই বুঝতে বাকি থাকলো না যে ফজরের আজানের সময় অতি নিকটে। তিনি আর দেরি না করে করিমকে ডাকতে থাকেন। কিন্তু এ কি, করিমের কোনো সারা শব্দ নেই। আরো 2-1বার ডাকার পর করিমের বউ এসে বলল, চাচা তো আরো আগে বেরিয়ে গেছে, আপনি তো এসে ডেকে নিয়ে গেলেন। করিমের বউয়ের মুখে কথা শুনে আকবর ভাইয়ের সারা শরীর দিয়ে এক ভয়ের অজানা স্রোত বয়ে যায়। যেহেতু আকবর ভাই ও করিম চাচা দুজনেই একই স্বপ্ন দেখত, তাই আকবর ভাইয়ের আর বুঝতে বাকি রইল না যে করিম এখন কোথায় থাকতে পারেন। তখন আকবর ভাই করিমের বউ সহ আরো কয়েকজনকে সাথে নিয়ে দ্রুত পদে সেই তেঁতুল গাছের কাছে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা সেখানে গিয়ে দেখে যে করিমের প্রাণহীন নিথর দেহটা মাটিতে পড়ে আছে এবং তার চোখ দুটো পাথরের মতো শক্ত, যেন ঠিকরে বেরিয়ে আসবে কোটর থেকে। তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে ভয়ার্থ কোনো দৃষ্টিতে তাকিয়ে কোনো কিছু দেখছে। তারা আরো দেখলো করিমের নিথর প্রাণহীন দেহ ছাড়াও সেখানে একটি কোদাল ও 2টি নারকেল পড়ে আছে। তখন সবাই করিমের দেহটা ধরাধরি করে বাসার উঠোনে নিয়ে রাখে। এরপর ফজরের আজানের সাথে সাথে করিমের মৃত্যুর খবরটাও গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। কিন্তু সবার মনে তখনও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন, কিভাবে? দিনের বেলা যখন খবরটা সবার মুখে মুখে চলছে, তখন পর্যায়ক্রমে খবরটি মৌলভী স্যারের কাছেও যায়। তিনি আর দেরি না করে তৎক্ষণাৎ করিমের বাসায় উপস্থিত হন এবং আকবর ভাইয়ের মুখে সেদিনের ঘটনা বিস্তারিত শোনেন। সবকিছু শুনে মৌলভী স্যার দেরি না করে যেটা করেন সেটা হচ্ছে একটি রুমে গিয়ে বসেন আসনে এবং তার অনুগত জিনকে হাজির করেন। অন্যদিকে আকবর ভাইয়ের মুখে স্বপ্নের কথা শুনে গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে সেই তেঁতুল গাছের নিচে করিমের মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে আদৌ কোনো সোনার নৌকা আছে কিনা সেটা দেখার জন্য মাটি খুঁড়তে থাকে। মাটির কিছুটা গভীরে একটা লোহার দরজার সন্ধান পায় তারা। এদিকে মৌলভী স্যার এর মধ্যেই তার পালিত জিনের কাছে বিস্তারিত ঘটনা জানতে পারে এবং করিমের সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তিনিই বলেন। কোনোভাবে করিমের হাতে থাকা আমার দেয়া তাবিজটা খুলে যায়, যার কারণে শয়তানটা করিমের কাছে আসতে সক্ষম হয়েছে এবং স্বপ্নে সে এই দাবি করেছে যে তাকে সোনার নৌকা পাইয়ে দেবে। যেহেতু করিম পেশা ছিল দিনমজুর, তাই সে সোনার নৌকার কথা শুনে 7-5 না ভেবে ঘরে থাকা নারকেল নিয়ে সেখানে হাজির হয়। স্বপ্নে দেখা সেই স্থানে যেই না সে কোদাল দিয়ে কোপ দিয়েছে, তখন এই জিনটি তার উপরে ক্ষুব্ধ হয় এবং তার ঘাড় মোটকে মেরে ফেলে। কারণ জিনটি এখানে একটা ওই যে জোড়া যে নারকেল চেয়েছিল এ দুটো বলতে বা এ দুটো বোঝাতে করিমের 2 ছেলেকে বুঝিয়েছে। কিন্তু করিম জিনের এই কথার ব্যাখ্যা না বুঝতে পেরে 2 ছেলের পরিবর্তে সত্যি সত্যি নারকেল নিয়ে গেছে। তিনি আরো বলেন যে গতকাল বিকেলে হালকা মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাবিজটির গুণাগুণ মাত্রা ছিল হালকা, তাই কেউ বুঝতে পারেনি। আকবর ভাইও একই স্বপ্ন দেখেছে, কিন্তু আকবর ভাইয়ের কাছে তাবিজটি থাকায় জিনটি আকবর ভাইয়ের কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে গ্রামের লোকে তেঁতুল তলায় যে গর্তটা খুঁড়েছিল সেই বিষয়ে মৌলভী স্যারকে বললে তিনি সেখানে গিয়ে বিষয়টি দেখেন এবং সবকিছু দেখে শুনে তিনি একটা তাবিজ লিখে গর্তের ভেতরে দিয়ে গর্তটা বন্ধ করে দিতে বলেন। করিমের লাশটি তেঁতুল গাছের পাশেই দাফন করতে বলেন এবং যাওয়ার আগে করিমের পরিবারের সবাইকেও আকবর ভাইকে আবার নতুন করে তাবিজ দিয়ে যান। তারপর থেকে আকবর ভাই ও করিমের পরিবারে আর কোনো বড় সমস্যা দেখা দেয়নি এবং গ্রামের মানুষের খোঁড়া তেঁতুল তলার গর্তে তাবিজ পোতার পর থেকে সেখানকার অস্বাভাবিকতা আগের থেকে অনেক কমে যায়। কিন্তু গ্রামের মানুষ মাটি খুঁড়ে যে লোহার দরজা সাদৃশ্য বস্তুটি আবিষ্কার করেছিল সেটা কি শুধুই লোহার টুকরো ছিল, নাকি তার পেছনে অন্য কোনো জগতের অস্তিত্ব রয়েছে? পেছনের রহস্যটা আজও সবার অজানা। এই বলে একটি দীর্ঘশ্বাস নিয়ে দাদি তার ঘটনাটির ইতি টানেন। সেই ভয়ানক স্থানটি আজ সময়, কাল, চিত্র এবং সবকিছুর বিবর্তনে হয়তো কালের কাল কুঠুরিতে বিবর্ণ হয়ে গেছে। হয়তো সেই তেঁতুল গাছটিকে নিয়ে মানুষের মনে আজ আর ভয় নেই, কিন্তু সেই তেঁতুল গাছটি এখনো সেখানে আছে এবং কবরটিও
আজও আছে সেখানে। ঘটনাটি ভয়ের এবং বেদনাদায়ক হলেও আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে লোভ কখনো ভালো কিছু নিয়ে আসে না। ঘটনাটি শতভাগ সত্য। পরিশেষে একটা কথাই বলবো শ্রোতা বন্ধুরা, বিশ্বাস করা বা না করাটা নিতান্তই আপনাদের ব্যাপার। রাসেল ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তাহলে প্রচার করবেন, না করলেও কষ্ট পাবো না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা আগামীতেও শুনতে চান বা কখনোই শোনেননি। এমন কিছু অদ্ভুত ঘটনাই শোনাবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ আরো একবার। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি এবং আশা করব যে পরিবারের সবাইকে নিয়ে চমৎকার একটা ঈদ কাটালেন এবং যে ঈদটা নিয়ে আমাদের সবারই প্রত্যাশা থাকে এবং বছরে 2 বার মাত্র ঈদ আসে। আর এখন সেই সময়টি, যে সময়টিতে আবারও ফেরার সময় হলো কর্মস্থলে। যাই হোক, এই স্মৃতিগুলো সারা বছর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সাথে সাথেই একটি চাপা আর্তনাদের আওয়াজ আসে। আমরা গাড়ি থেকে নেমে গিয়ে দেখি বিড়ালের মাথা গাড়ির চাপায় পিষে গেছে এবং একটি পা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আমি আর আমার আরেক বন্ধু সজীব আকাশকে বকা দেয়া শুরু করি। ঠিক এই সময়ে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি শব্দ আসে। আমরা সেদিকে তাকালে দেখি 2টি রক্ত আগুনের চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। এখানে আমি একটু বলে রাখি, ভূত.com কখনোই এই সমস্ত বিষয় সমর্থন করে না। কোনো পশু পাখি বা কোনো কিছুর প্রতি এই নির্দয়তা বা তাদেরকে হত্যা করা, এটাকে কোনোভাবেই সমর্থন করে না। আমরা সবসময় এটার বিপক্ষে। যাই হোক, আবারও ঘটনা পড়ছি। আমার বন্ধু শাকিল বলে, আগে গাড়িতে উঠে বস, বাসায় চল, তারপর ওকে যা বলার বলিস। এখন এত রাতে এখানে থাকাটা ঠিক হবে না। আমি আর আমার বন্ধু ওর কথা শুনে গাড়িতে উঠে বসি এবং এইবার আমি ড্রাইভ করব বলে সিদ্ধান্ত নেই। গাড়ি স্টার্ট করার পর একটু সামনে গিয়ে আমি গাড়ির গ্লাসের দিকে তাকাই এবং যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি শত শত কালো বিড়াল ওই মৃত বিড়ালটিকে ঘিরে রেখেছে এবং আমাদের গাড়ির দিকে রক্ত আগুন চোখে তাকিয়ে আছে। এমন সময় আকাশ একটি চিৎকার করে। আমরা কারণ জানতে চাইলে সে বলে, কেউ নাকি তার কানে ফিসফিস করে কর্কশ কণ্ঠে বলেছে, এর ফল তোকে ভোগ করতে হবে, তুই আর তোর বন্ধুরা মরবি, সবাই মরবি। আমি ওকে শান্ত হতে বলি, তোর মনের ভুল বলে আমি গাড়ি চালানো শুরু করি এবং আমি যা দেখেছি তা কাউকে বুঝতে দেয়নি। রাত 1টার সময় আমরা যে যার বাসায় পৌঁছে যাই। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি হাজার হাজার বিড়াল আমার রুমে, আর সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। এমন সময় একজন আমার মাথায় কিছু দিয়ে খুব জোরে আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায় এবং আমার গলা চেপে ধরে, বলতে থাকে, তোরা আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোদেরও মরতে হবে। যেভাবে আমার ছেলে মরেছে ঠিক সেভাবেই। এ কথা বলে সে বাতাসে মিলিয়ে যায় এবং সব বিড়াল আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। আমি ঘটনাটি দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে আবার ঘুমোতে চাই। সকালে এক অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি। সেটি হলো আমার গলায় আঙুলের ছাপ
যেগুলো লাল হয়ে আছে, এবং মাথায় হাত দিয়ে দেখি পেছনে ফুলে আছে কিন্তু ব্যথা করছে না। এবার আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যাই। ঘটনাটি আমার বন্ধুদের জানাই। তারা বলে তারাও নাকি একই স্বপ্ন দেখেছে। বিষয়টি আমি আমার পরিবারকে বলতে নিষেধ করি। এর পরদিন রাতে আর কোনো সমস্যা হয়নি। ঠিক সকালবেলা আকাশের বাড়ি থেকে ফোন আসে যে তাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়তো কোথাও গেছে, চিন্তা করবেন না, ফিরে আসবে। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, আকাশের দেখা মেলে না। ওর বাবা পুলিশে খবর দিতে চাইলে গ্রামের সবার কথায় রাত পর্যন্ত অপেক্ষা করে। এদিকে দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়। আকাশের মা কান্নাকাটি শুরু করে দেয়। রাত 12টায় তাদের বাড়ির চালে বিকট আওয়াজ হয়। সবাই বাইরে বের হয়ে এসে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও ছিলাম সেখানে। দেখলাম আকাশ এসেছে, কিন্তু জীবিত না, মৃত। তার লাশ দেখে আমরা আঁতকে উঠি। আকাশের মাথাকেও ঘুরিয়ে উল্টো দিকে করে দিয়েছে এবং থেঁতলে দিয়েছে। হাত দুটো শরীর থেকে আলাদা, পুরো শরীর ক্ষতবিক্ষত। চেহারা দেখে চেনার উপায় নেই যে এটি আমাদের বন্ধু আকাশ, যার সাথে 2 দিন আগে আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটি কার কাজ। পরদিন সকালে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে আকাশের মা বাবা পাগলের মতো হয়ে যায়। এদিকে আমি আমার বন্ধুরা অনেক ভয়ের মধ্যে দিয়ে দিন পার করতে থাকি। আকাশ মারা যাওয়ার প্রায় 1 সপ্তাহ কোনো সমস্যা হয়নি। একদিন শাকিলের বাসা থেকে ফোন আসে যে শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে তখন ভয় ও দুশ্চিন্তা দুটোই বিরাজ করছিল। আমি তাড়াতাড়ি শাকিলের বাসায় যাই। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়। আমরা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একজন চিৎকার করে বলে ওঠে তাকেই ঠিক সেই অবস্থায় বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায়। আমি শুধু আমার বন্ধুর নিথর দেহের দিকে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, এরপর কি আমার পালা? এইবার সব ঘটনা আমি সকলকে বললাম। এসব কথা শুনে আমার এবং সজীবের পরিবার আমাদেরকে বকা দিতে লাগলো যে কেন আমরা এ সমস্ত আগে বলিনি। তারপর আমাদের একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি একজন জিনের মাধ্যমে বলেন যে আমরা যে বিড়ালটিকে মেরে ফেলেছি সেটি ছিল একটি জিন সর্দারের একমাত্র ছেলে, তাই সে আমাদের পেছনে পড়ে রয়েছে। তিনি আরও বলেন এই জিন অনেক শক্তিশালী আর সে কাউকে ছাড়বে না। সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। আমরা তাকে অনেক জোর করলাম কিছু করার জন্য। তিনি বলেন জিনটি অনেক শক্তিশালী, তার কাছে আমি পেরে উঠব না। আমি একজনের ঠিকানা দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। আমরা সেই ঠিকানা অনুযায়ী হুজুরের কাছে গেলাম। সেই হুজুর আমাদের সকল কথা শুনে বলল, আমি ঠিক 3 দিন পর আপনাদের বাসায় যাব এবং আমার কাজ আমি করব। ততদিন আপনারা এই তাবিজটি রাখুন। একা একা কোথাও যাবেন না, আর সাবধানে থাকবেন, নামাজ পড়বেন আর আল্লাহকে স্মরণ করবেন সব সময়। এই বলে হুজুর আমাদের বিদায় দেন। ঠিক 3 দিন পর হুজুর আমাদের বাড়িতে আসেন এবং আমাকে এবং আমার বন্ধুকে একটি বৃত্ত এঁকে সেখানে বসান। এরপর আমাদের পরিবারের সবাইকে বলেন যা কিছু হয়ে যাক কোনো কথা বলবেন না, কোনো শব্দ করবেন না। আমাদের চারপাশে কিছু মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে হুজুর দোয়া পড়তে শুরু করেন। পড়তে পড়তে এক সময় মনে হলো যে আমাদের বাড়ির চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে। এমন সময় একটি